আফরিনের মুখে সব শুনে রায়দার অপরাধবোধ কাজ করে। না আপু, আমি ওসব ভুলে গেছি। আপনার বিপদে শাহান বন্ধু হিসেবে পাশে থেকেছে, এটা জেনে ভালো লেগেছে। এরপর কোনো সমস্যা হলে নির্দ্বিধায় শাহানকে বলবেন, আমি কিছুই মনে করব না। বাবুকে নিয়ে অবশ্যই বাসায় বেড়াতে আসবেন। আমি আফরিনের বাহুতে হাত রেখে বললাম, সত্যি তুমি অনেক মিষ্টি একটা মেয়ে। দোয়া করি সবসময় এভাবে হাসি খুশি থাকো। আমি বাসায় যাচ্ছি, আপনিও চলে আসেন, আমার সাথে বেরিয়ে আসবেন। না না, বাবুকে ডাক্তার দেখিয়ে আমার মায়ের কাছে ওকে রেখে চাকরিতে যাব। আমার বাসায় কেউ আমায় না মারলেও মা ঠিকই আমার কষ্টটা বুঝেছে, তাই আমার ডিউটির সময়টা সে এসে বাবুকে দেখাশোনা করে। তুমি হাসপাতালে কি করছো? ডক্টর দেখাতে এসেছিলে? হাতে তো দেখছি গাইনি চিকিৎসকের প্রেসক্রিপশন। তুমি কি মা হতে চলেছ? আফরিনের এত প্রশ্নে রায়দা ইতস্তত বোধ করে। তাড়াতাড়ি প্রেসক্রিপশনটা ভাঁজ করে ফেলে সে। এটা আমার না, আমার বান্ধবীর। আসলে ও সাথে এসেছিলাম, ওর সাথে। ও বাইরে গেছে, আমি যাচ্ছিলাম আর তোমার সাথে দেখা হলো। আচ্ছা চললাম, পরে কথা হবে তোমার সাথে, হ্যাঁ? আফরিনের সাথে কথা শেষ করে রায়দা দ্রুত হাসপাতাল থেকে বের হয়। হুট করে রায়দার এমন ব্যবহার আফরিনকে ভাবায়। বাসায় ফিরে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় রায়দা। প্রেসক্রিপশন আর রিপোর্টগুলো লাগেজ নামিয়ে সেখানে রেখে লাগেজটা তালা মেরে দেয় যাতে এগুলো কেউ না পায়। লাগেজটা জায়গা মতো রেখে গোসলে চলে যায় সে। গোসল সেরে বেরিয়ে দেখে ফোনে রিং বাজছে। ফোন হাতে নিয়ে দেখে সায়নের কল। কল রিসিভ করে ফোন কানে দিয়ে রায়দা চুপ করে থাকে। গোসলে ছিল, তাই না? কতবার বলবো গোসলে গেলে ফোনটা সাথে নিয়ে যাবা? সায়নের কথা শুনে বরাবরের মতো রায়দা হাসতে শুরু করে। 10 মিনিট পরে কথা বলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। রায়দা জবাব দেয়, তোমার শ্বশুর বাসায় কত ভালো লোক, অথচ অফিসে আমাকে যেই খাটায় তার উপর ফোন হাতে নিয়ে চিল্লায়। এই দুপুর বেলায় তো ব্রেকের সময় তোমাকে কল দেওয়ার সুযোগ পাই, এছাড়া তো আজকাল তেমন সুযোগ পাই না। আপনি যে বাবার নামে বদনাম করছেন, এটা কি আমি বাবাকে বলে দিব? তখন আপনার চাকরিটা নিয়ে টানাটানি লাগবে। একে রুমে হ্যাঁ, করো নালিশ। ওই একটা কাজই তো তুমি ভালো পারো। তবে মনে রেখো, তোমাকে হাতের কাছে পেলে নালিশের ঝাল তুলব। ঘুমাবো। টাটা, এখন কল রাখছি। রি, এসব উল্টো কাজ করলে কিন্তু তোমাকে দ্বিগুণ চালাবো। ওই দিনের মতো যদি শান্তিকে রুমে ঘুমোতে যাও, তাহলে তোমার পা আমি আজকে সত্যিই ভেঙে দেব। দেখা যাবে কে কার পা ভাঙে। দুপুরে তো এখনো খাওনি, গিয়ে আগে খাও, তারপর আমাকে কল দিও। আচ্ছা, খেয়ে কল দিচ্ছি, রাখলাম এখন। কল কেটে ফোন রাখতে নিলে রায়দার নজরে একটা মেসেজ আসে। মেসেজটা খুলে পড়তে শুরু করে সে। কেমন আছো রাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি বেশ ভালোই আছি। সায়নার আর তোমার বিয়েতে থাকতে পারিনি, তার জন্য কিছু মনে নিও না। মিথ্যে বলবো না, ইচ্ছে করেই আসেনি। সায়নকে আমাকে অনেকবার কল দিয়েছি কিন্তু রিসিভ করিনি। ওকে মিথ্যে বলতে পারবো না, সেই জন্য। আজকে ল্যাপটপে পুরাতন ছবিগুলো দেখতে গিয়ে তোমার কিছু ছবি পেয়েছি, যেগুলো কুয়াকাটায় তুলেছিলাম। এখানে এমন কিছু ছবি আছে যে আমি তোমার অনুমতি না নিয়ে তুলেছিলাম। যেহেতু এখন তুমি অন্য স্ত্রী, তাই ছবিগুলো আমার কাছে রাখা অনুচিত। ছবিগুলো ডিলিট করার আগে ভাবলাম তোমাকে পাঠিয়ে দিই, যদি তোমার ভালো লাগে। সেটা ভেবেই তোমাকে ছবিগুলো মেল করে দিয়েছি। আমার কাজে এখন তোমার কোনো ছবি নেই নেই, সব ডিলিট করে দিয়েছি। শুধু তোমার পায়েলের পরিহিত পায়ের ছবি আছে। কোনো জানি না, ছবিটা ডিলিট করতে পারলাম না। অবশ্যই তুমি বলবে ডিলিট করে দিব। তোমার নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থেকো আর শাইনকে ভালো রেখো। মেসেজটা পড়ে রায়দা বুঝতে অসুবিধা হয়নি আরাফের মেসেজ এটা। ফোন পাল্টানোর পর আরাফের নাম্বারটা রায়দা হারিয়ে ফেলে। বেরিয়ে ঢুকে রায়দার সবগুলো ছবি দেখে। ছবিগুলো দেখে রায়দা অনেক খুশি হয়। আরাফকে ধন্যবাদ জানাতে একটা মেসেজ করে দেয় সে। আপনাকে অনেক ধন্যবাদ ছবিগুলোর জন্য। আপনিও ভালো থাকবেন। মেসেজটা পাঠিয়ে ফোন রেখে রায়দা নিচের নামে খেতে। রায়দা এসে তার জন্য বেড়ে রাখা খাবারের প্লেটটা নিয়ে মিসেস রিনার রুমের দিকে যায়। দুপুরবেলা সবাই কাজে বাইরে থাকে, তাই যে যখন আসে সে তখন খেয়ে নেয়। রায়দা বাসায় ফিরলে নিপা তার ভাত বেড়ে রাখে। অবশ্য ছুটির দিনে এবং প্রতি রাতে সকলে একত্রে বসে খাবার খায়। মিসেস রিনা টিভিতে অনুষ্ঠান দেখছিল। রায়দা এসে তার পাশে বসে খেতে শুরু করে। রায়দার নিত্যদিনের কাজ এটা। মিসেস রিনার সাথে দুপুরে খায়। যদি কোনোদিন খেতে না পারে তাহলে খাবারের প্লেট এনে তার সাথে গল্প করে আর খাবার খায়।
এতক্ষণ পর তোমার মনে পড়লো দুপুরের খাবার খেতে হবে। বাসায় ফিরেছো সেই কখন, অথচ খাবার খেতে বসছো এখন। এতক্ষণ কি করলা? মিসেস রিনা গম্ভীর গলায় রায়দাকে জিজ্ঞেস করে। এসেই তো গোসল করতে ইচ্ছে করে না, রেস্ট করলাম, গোসল করলাম, তারপর আপনার ছেলে কল দিল, তার কথা শুনলাম, এরপরই তো খাবারের প্লেট নিয়ে আপনার রুমে আসলাম। রায়দা মুখটা চুপসে বলে। হ্যাঁ মা জননী, আপনি তো মহাব্যস্ত। এত ব্যস্ত একদিনও দুপুরে ঠিক সময়ে খাবার খান না। মিসেস রিনার কথা শুনে রায়দা হাসি দেয়। সায়ন্তিকা ফেরেনি এখনো? রায়দা মিসেস রিনাকে প্রশ্ন করে। সায়ন্তিকা তো ফিরে তোমার সাথে, আজকে কি তুমি ওর সাথে ফিরলে না? মিসেস রিনা পাল্টা প্রশ্ন করে। আসলে আমার একটা কাজ ছিল, তাই আগেই বেরিয়েছি ভার্সিটি থেকে। দেখো হয়তো সায়ন্তিকার কোনো এক্সট্রা ক্লাস আছে, সেই জন্য দেরি হচ্ছে। মিসেস রিনার কথার কোনো জবাব রায়দা দেয় না, সে ভাবনায় পড়ে যায়। খাওয়া শেষ করে রান্নাঘরে গিয়ে প্লেট রেখে হাত ধুয়ে নিজের রুমে চলে আসে রায়দা। একটু বিশ্রাম নিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে বসে। সন্ধ্যা নেমে আসলে রুম থেকে বেরিয়ে বসার ঘরে যায় রায়দা। এই সময় মিসেস রিনা, নিপা, সায়ন্তিকা আর সে বসে আড্ডা দেয়, নানান রকমের নাস্তা খায়, কখনো আবার টিভিতে ছবি কিংবা সিরিয়াল দেখে। বসার ঘরে এসে সায়ন্তিকাকে দেখতে না পেয়ে রায়দা ভ্রু কুঁচকে আসে। নিপাকে প্রশ্ন করে রায়দা। নিপা উত্তর দেয়। আচ্ছা তাহলে মাকে ডেকে আনো। রায়দার কথা মতো নিপা গিয়ে মিসেস রিনাকে ডাকে। তিনজনে বসে সিরিয়াল দেখতে। মিসেস রিনা সিরিয়াল দেখছে আর নানান কথা বলছে। রায়দা মনোযোগ দিয়ে সেগুলো শুনছে আর হাসছে। বাসার কলিং বেল বাজলে নিপা গিয়ে দরজা খুলে দেয়। আরমান শেখ আর সায়ন বাসায় প্রবেশ করে। রায়দা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 9টা বাজে। সায়ন বাসায় প্রবেশ করে রায়দাকে ইশারা করে রুমে আসতে, কিন্তু রায়দা না দেখার ভান করে থাকে। রুমে না গিয়ে সে রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে নিপাকে সাহায্য করতে থাকে। রাতে খাবারের টেবিলে সায়নের বিপরীতে রায়দা সায়ন্তিকার সাথে এসে বসে। এতে সায়ন চোখ রাঙালেও রায়দা পাত্তা দেয় না। রায়দা আরমান শেখের সাথে গল্পে মশগুল হয়ে যায়। খাবারের পর রায়দা গিয়ে সায়ন্তিকার রুমে বসে থাকে। বেচারি সায়ন্তিকা কিছু না বলে বই বের করে নিজের পড়া পড়তে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সায়নের সারা শব্দ না পেয়ে রায়দা অবাক হয়। অন্য সময় হলে সায়ন এসে দরজা ধাক্কাতো, কিন্তু আজকে সায়ন কেন আসছে না তা নিয়ে রায়দা ভাবনায় পড়ে যায়। হুট করে সায়ন্তিকা রুমের দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায় সে। রায়দা কিছু বোঝার আগেই রুমের সামনেই সায়ন প্রবেশ করে। কি ভাবছো তোমার নরদিনে তোমাকে বাঁচাবে? ওরে জাস্ট শপিং করানোর লোভ দেখালাম। দেখো দরজাটা কি সুন্দর খুলে দিয়েছে। সায়নের কথা শুনে রায়দা হতাশ চোখে তাকায়। তখন হাসতে হাসতে এসে রায়দাকে কোলে তুলে নিজের রুমের দিকে যায়। সায়ন্তিকা, তোমাকে ছাড়বো না, তুমি আমার সাথে বেইমানি করলা। রায়দা চিল্লিয়ে সায়ন্তিকাকে বলে। সায়ন্তিকা রুমের বাইরে দাঁড়িয়ে ছিল। রায়দার কথা শুনে সেও হাসতে থাকে। রুমে প্রবেশ করে রায়দাকে বিছানায় বসে সায়ন চলে যায় দরজা লাগাতে। দরজা লাগিয়ে সায়ন রায়দার পাশে এসে বসে। আমি এখন ঘুমাবো, এখন একদম বিরক্ত করবে না। কথাটা বলে রায়দা সায়নকে দূরে সরানোর চেষ্টা করে। ঘুমাও না করছে কে? কিন্তু আমাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে সরাতে চাইছো? সায়ন রায়দাকে বলে। আপনার সাথে তর্ক করার ইচ্ছে নেই, ঘুমাবো, কালকে প্রেজেন্টেশন আছে। আমায় একদম বিরক্ত করবেন না, বিরক্ত করলে আমি নিপা রুমে ঘুমাবো। এবার বুঝলাম আসল কাহিনী। তুমি তো জানোই আমি একদমই কথা শুনি না। রায়দা সায়নের দিকে ফিরে কিছু বলতে নিলে সায়ন রায়দাকে সেই সুযোগ না দিয়ে তাকে কাছে টেনে নেয়। রায়দার চোখ মুখ কুচকে সায়নের দিকে তাকালে সায়ন হেসে রায়দার অষ্টজোড়া আঁকড়ে নেয়। সায়নের স্পর্শ পেয়ে রায়দা আর কোনো বাধা দেয় না। পরের দিন সকালবেলা উঠে রায়দা আর সায়ন্তিকাকে সায়ন ভার্সিটিতে পৌঁছে দেয়। রায়দা দৌড়ে ক্লাসে যায়, কারণ প্রথম ক্লাসেই তার প্রেজেন্টেশন ছিল। একটু দেরি হলে স্যার ক্লাসে প্রবেশ করতে দিবে না। ক্লাস শেষ হতেই রায়দা আর পায়েল ক্লাস থেকে বেরিয়ে যায়। সকলকে বলে যায় তারা আজকে আর ক্লাস করবে না। ভার্সিটি থেকে বেরিয়ে দুজনে বাইরে অপেক্ষা করতে থাকে। প্রায় 40 মিনিট পর পায়েলের ফোন বেজে উঠলে কল রিসিভ করে কথা বলে পায়েল। কল কাটার পর রায়দা পায়েলের দিকে তাকালে পায়েল হেসে রিক্সা ডাক দেয়। রিক্সা নিয়ে দুজনে গন্তব্যে রওনা দেয়। রিক্সা এসে থামে এক রেস্টুরেন্টের নিচে। রিক্সা থেকে নেমে রায়দা দ্রুত পা চালিয়ে আসে। পিছনে ভাড়া মিটিয়ে পায়েলও আসে। রেস্টুরেন্টে ঢুকে রায়দার চোখ জোড়া খুঁজতে খুঁজতে কাঙ্ক্ষিত যুগলদের পেয়ে যায়। দুজনেই পাশাপাশি বসা, আর রায়দা তাদের পিছনে, তাই রায়দাকে তারা দেখেনি।
তাহলে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? সত্যি তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? মেয়েটা ছেলেটাকে বলে। আমি কি এবারও বলেছি এটা আমার সিদ্ধান্ত? আমি বলেছি আপাতত আমরা দূরে থাকবো। যখন আমার গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি নিয়ে তোমার বাসায় গিয়ে কথা বলবো। যদি সবাই মানে তাহলে মানলো, না হলে আমার কিছুই করার নেই। ছেলেটা জবাব দেয়। কেন? তোমার কিছু করার নেই? আমার জন্য এইটুকুও করতে পারবা না? মেয়েটা জিজ্ঞেস করে। না, পারবো না, কারণ আমার পরিবারের চিন্তা আছে। ছেলেটা জবাব দেয়। এতই যখন চিন্তা, সায়ন্তিকাকে ভালোবাসতে গেলি কেন? মায়ের ছেলে মায়ের আঁচলে নিচেই থাকতি। রায়দার কথা শুনে ছেলেটা চমকে ওঠে। কিরে বাপিদা, লুকিয়ে লুকিয়ে প্রেম হচ্ছে? একবারও আমাদের বুঝতে দিলি না। কিন্তু দেখ, আমি তোর পিছনে সিসিটিভি লাগিয়ে খুঁজে বের করলাম। তুইও প্রেম করিস? পায়েল দাঁত খেলিয়ে বলে। রায়দাকে দেখে সায়ন্তিকা মাথা নিচু করে ফেলে। তোরা একে অপরকে ভালোবাসিস, এতে আমার কোনো আপত্তি নেই, আর সায়নেরও আপত্তি হবে না। তবে বাপি, একটা কথা মনে রাখবি, সায়ন্তিকা যদি তোর কারণে কষ্ট পায়, তবে বাপ্পি একটা কথা মনে রাখবি, সায়ন্তিকা যদি তোর কারণে কষ্ট পায় তাহলে সায়ন তোকে জ্যান্ত রাখবে না। বিগত 1 মাস ধরে তুই সায়ন্তিকাকে এড়িয়ে যাচ্ছিস, এতে মেয়েটা কষ্ট পেয়ে সারা দিন রাত মন খারাপ করে কান্না করে। সায়ন্তিকা তোকে অনেক ভালোবাসে, আর এমন একটা মেয়েকে নিজের জীবন থেকে হারাতে দিস না তুই। আমি আগেই জানতাম সায়ন্তিকা কাউকে ভালোবাসে, কিন্তু সেটা যে তুই সেটা আমি জানতাম না। আশা করি অর্কের করা ভুল তুই রিপিট করবি না। ভালোবেসে সায়ন্তিকার হাতটা ধর, সব কিছুর ব্যবস্থা ঠিক হয়ে যাবে। রায়দার কথা শুনে বাপ্পি মুখ তুলে রায়দার দিকে তাকায়। তোদের দুজনকে আমার বিয়েতে কাপল হিসেবে চাই। আর বাপ্পি, কালকে ট্রিটটা দিবি। এখন তোদের ছেড়ে দিলাম। চল রাই, আমরা বাসায় যাই, আমাদের আর কাজ নেই। পায়েলের কথায় রায়দা বেরিয়ে যায়। সায়ন্তিকা অশ্রুসিক্ত নয়নে বাপ্পির দিকে তাকালে বাপ্পির চোখে মুখে বিষাদ দেখা যায়। নিজের বাম হাতটা তুলে সায়ন্তিকার হাতের ওপর রাখে বাপ্পি। চোখের ইশারায় সায়ন্তিকাকে আশ্বস্ত করে। বাপ্পির কাছ থেকে উত্তর পেয়ে সায়ন্তিকার চোখে মুখে খুশি ঝিলিক দেখা যায়। বাপ্পির কাছে মনে হলো হুট করে বুকের মধ্যে চেপে রাখা সমস্যাটা রায়দা এসে এক নিমেষে সমাধান করে দিয়ে গেল। খাবারের টেবিলে বসে সায়ন আর মান্নান রাফেদ খাচ্ছে, আর তার সাথে নানান গল্প করছে। রায়দা আর রওশনারা পাশে দাঁড়িয়ে দুজনকে খাবার দিচ্ছে। আজকে সকালে মান্নান রাফেদ সায়নকে কল দিয়ে বলেছে রায়দাকে নিয়ে দুপুরে দাওয়াত খেতে আসতে। সকালে অফিস ছেড়ে রায়দাকে নিয়েই সায়ন চলে এসেছে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে। রায়দা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সায়নকে কল দিয়ে সব বললে সায়ন সেখান থেকেই রায়দাকে নিয়ে আসে। আমি জানি তোমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো, তারপরেও যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে একটা কল দিয়ে বলবা। আমি সব সময় তোমাকে সাহায্য না করতে পারলেও পরামর্শ অবশ্যই দিব। মনে রাখবা, যতদিন তোমার বাবা মা আছে তুমি একা না। তুমিও খেতে বসতা আমাদের সাথে। মান্নান রাফেদ রায়দাকে বলে। না, তোমরা জামাই শ্বশুর খেয়ে গল্প করো, তারপর আমি আর মা খাবো। রায়দা জবাব দেয়। শাশুড়ি, আপনার রান্নার তুলনা নেই। কোথা থেকে শিখেছেন এত মজার রান্না? আমার বউটাকে একটু শিখিয়ে দিন তো। সায়ন খেতে খেতে বলে। আমি তো মেয়েটাকে কাছেই পেলাম না, তবে তোর বাচ্চা হলে তাকে আমার কাছে দিবি, আমিই মানুষ করব তোর বাচ্চাকে। বাবাকে যদি কোনো কথা বলতে না পারিস আমাকে বলবি নির্দ্বিধায়। এটা তোর বাসা, তুই যখন খুশি চলে আসবি, কারো অনুমতি লাগবে না। নতুন পরিবারে যাচ্ছিস, নিজের জেদের উপর কন্ট্রোল করতে শেখ। বড়দের সাথে কখনো খারাপ আচরণ করবি না, কিংবা এমন কিছু বলবি না যা শুনে তারা কষ্ট পায়। সকলের সাথে মিলেমিশে থাকবি সব সময়। তোমার কাছে মেয়েকে বিয়ে দিয়েছি যাতে মেয়ে আরাম করে থাকতে পারে, আর তুমি কিনা আমার মেয়েকে দিয়ে রান্না করিয়ে সেই রান্না খাওয়ার স্বপ্ন দেখাও। রওশনারা গম্ভীর গলায় বলে। মনে আছে শাশুড়ি, 8 বছর আগে বলেছিলেন আমার কাছে মেয়ে দিবেন না, অথচ 8 বছর পর আমাকে নিজে রান্না করে খাইয়ে ছামে আদর করছেন। কি বলে কপাল, বুঝলেন? সায়নের কথায় রওশনারা চোখ মুখ শক্ত হয়ে আসে। তুমি কখনোই ভালো হবে না, সবই আমার কপাল। কপাল না হলে তোমাকে আমি জীবনেও মানতাম না। রওশনারা বলে। শাশুড়ি, আর একটু মাংসের ঝোল দেন তো। আপনার রান্না করা মাংসের ঝোলও অনেক মজা। সায়নের কথায় রায়দা, মান্নান রাফায়েত, মর্জিনা মিটমিট করে হাসতে থাকে। রওশনারা সায়নকে মেনে নিলেও সায়ন রওশনারাকে বেশ বিরক্ত করে এসব কথা বলে।
রওশন আরা চেতলেও চুপ করে থাকে। আর এসব জিনিস দেখে রায়দা, মান্নান, রাফেদ প্রচুর মজা নেয়। খাওয়া শেষ করে সায়ন আর মান্নান রাফেদ গিয়ে সোফায় বসে। দুপুরবেলা বাংলাদেশের একটা ক্রিকেট ম্যাচ চলছিল। টিভি ছেড়ে জামাই শ্বশুর সেটা দেখতে থাকে। রায়দা, রওশনেরা, মর্জিনা একসাথে খেতে বসে। খাওয়া শেষ হলে রায়দা তার মায়ের রুমে গিয়ে বিশ্রাম করে। রাতের খাবার খেয়ে বাসার জন্য রওনা দেয় সায়ন আর রায়দা। যদিও দুজনকে থাকতে বলেছিল, কিন্তু মিসেস রিনা কল দিয়ে ফিরতে বলেছে। তার নাকি রায়দাকে ছাড়া বাসায় ভালো লাগছে না। ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে সায়ন, আর পাশে বসে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে রায়দা। তুমি তখন সায়ুর বিষয়ে কি বলছিলে? নীরবতা ভেঙে রায়দাকে প্রশ্ন করে সায়ন। বাপ্পি আর সায়ন্তিকা একে অপরকে ভালোবাসে, তবে আপনারা মানবেন কিনা সেটা নিয়ে ওরা একটু ভয় আছে। রায়দা উত্তর দেয়। ও, এই বিষয় সমস্যা নেই, বাপ্পিকে বলে দিও সায়ুকে ভালোবাসলে আমাদের কোনো আপত্তি নেই, শুধু সায়ুর খেয়াল রাখলেই হবে। সেটা তো বলেছি। রায়দার উত্তরের পর আবারও দুজনে চুপ হয়ে যায়। সায়ন নিজেকে আটকে না রাখতে পেরে আবারও জিজ্ঞেস করে। রি, তুমি আবার আমার থেকে কিছু লুকাচ্ছ? কতবার বলবো আমার থেকে কিছু লুকিও না, আমি কষ্ট পাই। সায়নের এমন কথায় রায়দা ঘুরে সায়নের দিকে তাকায়। তার বুকের মধ্যে টিপটিপ করছে। গতকালকে হাসপাতালে কেন গিয়েছিলে? না করবা না, তোমার সাথে আফরিনে দেখা হয়েছে, আর আফরিনে আমাকে কল দিয়ে বলেছে প্লিজ আমাকে সব বলো, নাহলে চিনতে আমি কোনো কাজে মন বসাতে পারবো না। সায়নের কথায় রায়দা ঢোক গিলে চুপ করে থাকে। আমি বোধহয় কখনো মা হতে পারবো না। হুট করে রায়দা বলে। রায়দার কথা শুনে গাড়ির ব্রেক কষে সায়ন। বিস্ময়ে রায়দার দিকে তাকায় এসে। চুপ করে থেকো না রে, বলো আমাকে, আমাকে না বললে আমি বুঝবো এখন আমাকে তুমি বিশ্বাস করো না। কী সব জাতা বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? ডক্টরের সাথে কথা বলেছি, সেই বলল আসলে আমার পিরিয়ড অনিয়মিত, তাই ডক্টর দেখিয়েছি। তখন ডক্টর বলল আমার ট্রিটমেন্ট দরকার। তবে আমি মা হতে পারবো কিনা এটা সন্দেহ আছে। যাদের অনিয়মিত পিরিয়ড তাদের মা হওয়ার চান্সটা কম থাকে। রায়দার বিস্তারিত ঘটনা একে একে সায়নকে বলে। সব শুনে সায়নের মুখ গম্ভীর হয়ে যায়। হুট করে সিট বেল্ট খুলে সায়ন রায়দার দিকে ঝুঁকে রায়দার ললাটে গম্ভীর চুম্বন এঁকে দেয়। সামান্য বিষয়টা আমার থেকে লুকাতে হয়? আমি তো আরো ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম কি না কি হয়েছে। তুমি সুস্থ থাকলেই হবে, আমার আর কিছু লাগবে না। বাচ্চার প্রয়োজন হলে আমরা দত্তক নিয়ে নেব, এ বিষয় নিয়ে একদম মন খারাপ করবা না। সায়নের কথা শুনে রায়দা অবাক হয়ে যায়। সায়ন নিজের সিট বেল্ট লাগিয়ে আবারও গাড়ি স্টার্ট দেয়। গাড়ি এসে থামায় একটা ফুলের দোকানের সামনে। গাড়ি থেকে নেমে গাঁদা ফুলের মালা কিনে এনে রায়দার খোঁপায় পরিয়ে দেয় সায়ন। সারা জীবন শুধু আমার হয়ে থেকে যাও, বিনিময় আর কিচ্ছু চাই না। কথা দিচ্ছে এভাবে আঁকলে রাখবো, আর তোমায় ভালোবেসে যাব। রায়দার হাতে চুমু দিয়ে বলে সায়ন। রায়দা হেসে এগিয়েছে সায়নের ওষ্ঠে নিজের ওষ্ঠ ছোঁয়ায়। রায়দার ইহরো কাণ্ডে সায়ন গাড়ির বাইরে মানুষজনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কেউ দেখেছে কিনা। জলদি গাড়ি স্টার্ট দেয় সে। রায়দা হাসতে হাসতে সায়নকে বিরক্ত করতে থাকে। বাসায় যাই একবার, তারপর তোমাকে বোঝাচ্ছি। বউ হয়েছ তাই বলে এভাবে বরের মান সম্মান কেড়ে নেবে, তা তো মেনে নিতে পারি না। রায়দার দিকে তাকিয়ে বলে সায়ন। বেশি বললে আজকে মায়ের রুমে ঘুমাবো। ঠিক আছে, আজকে বাসায় ফিরবো না। কই যাবো তাহলে? সায়ন ঠোঁট নাড়িয়ে একটা শব্দ বলে, যা বুঝতে রায়দার অসুবিধা হয় না। চোখ মুখ কুঁচকে রায়দা বলে, ধ্যাৎ, অশুভ লোক। রায়দার কথা শুনে সায়ন হাসি দিয়ে গাড়ি চালাতে থাকে। রায়দার গালে হাত দিয়ে তার প্রেমে মত্ত থাকা প্রেমিক পুরুষটার দিকে তাকিয়ে থাকে সে। পুরুষটা তার সর্বস্ব দিয়ে তাকে এত ভালোবাসে, ভাবলেই সে বারবার অবাক হয়। সৃষ্টিকর্তা তাকে জন্ম থেকে কষ্ট দিলেও এইরকম ভালোবাসার মানুষটাকে তার জন্য পাঠাবে সে কখনো কল্পনাও করেনি। শহরের রঙিন আলোতে শহরটাও লাগছে রঙিন। বিচ্ছেদের এই শহরে একজোড়া সদ্য বিবাহিত প্রেমিক যুগল নিজেদের খুনসুটিতে ব্যস্ত। বছর 3 পেরিয়েছে সময়। এরই সাথে সকলের জীবনে এসেছে অনেকটা পরিবর্তন। ভার্সিটির সেই ক্যাফেতে কিংবা গাছতলায় এখন আর বসে না আড্ডা। গ্র্যাজুয়েশনের পর সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ফাহিম বর্তমানে নিজের এডিটিং স্কিল কাজে লাগিয়ে ঘরে বসেই ভালো ইনকাম করে। বাপ্পি চাকরি পেয়েছে মাসখানেক হলো। অর্ক ভবঘিরে হয়ে গেছে। সেমিস্টার ড্রপ করার কারণে তার গ্র্যাজুয়েশন এখনও ঝুলে আছে। পায়েল বসতে চলেছে বিয়ের পিড়িতে। আর রায়দা সে তো ছোট্ট একটা নাচের স্কুল খুলেছে। সায়নের সাথে তার জীবন বেশ চলে যাচ্ছে।
আয়নার সামনে বসে রায়দা সাজছে। রায়দার জন্য রুমে এই বড় আয়নাটা কিনে এনেছে। সায়নকে যদিও রায়দা বলেছিল ফ্ল্যাটের আয়নাটা আনতে, কিন্তু সেটা সায়ন শুনেনি। মাঝে মাঝে অবশ্য রায়দা আর সায়ন একা সময় কাটাতে ওই ফ্ল্যাটে চলে যায়। রায়দার ভালোবাসার শুরুটা সেখানেই হয়েছিল, তাই তো সায়ন ফ্ল্যাটটার একটা জিনিসও সরায়নি, যেটা যেভাবে ছিল সেভাবেই আছে। সাজা শেষ হলে বসা থেকে উঠে দাঁড়িয়ে শাড়ির কুচিগুলো ঠিক করছে, এমন সময় সায়ন এসে রায়দাকে পিছন থেকে জড়িয়ে ধরে। কতক্ষণ লাগবে তোমার? এমনিতেই তুমি আসমানের পড়ি, আর সেজেগুজে কি করবা? আমি তো তোমাকে এমনিতে দেখেই ফিদা হয়েছে। সায়ন রায়দার গলায় মুখ লুকিয়ে বলে। আরে চুলগুলো নষ্ট হয়ে যাবে তো, সরুন, মাত্র কার্ল করেছি আমি। রায়দা রাগান্বিত স্বরে বলে। বিয়েতে যেতে হবে না, এইভাবেই আমার সামনে বসে থাকো। তোমাকে অত মানুষের মধ্যে এইভাবে সেজেগুজে ঘুরতে দেখলে আমার মনে হয় আমার কলিজে শরীর থেকে বেরিয়ে বাইরে ঘুরছে। সায়ন রায়দার কাঁধে থুতনি রেখে বলে। ইস, কি আবদার তার! আমার বান্ধবীর বিয়ে, আমি না গেলে বিয়ে হবে না। আপনি গেলে চলেন, না গেলে আমি একাই যাব। রায়দা সায়নকে নিজের থেকে ছাড়িয়ে বলে। এই অসহায় ছেলেটার প্রতি তোমার একটু মায়া হয় না রে? সায়ন অসহায়ের মতো চেহারা করে জিজ্ঞেস করে। রায়দা সায়নের থুতনি ধরে ডানে বামে ঘুরিয়ে বলে। না হয় না একটু। এখন যান, রেডি হয়ে আসেন। ফার্স্ট ফার্স্ট রেডি হন, নইলে কিন্তু আমি একাই চলে যাব। এত বছরে তোমার মনটা একটু নরম হলো না? সৃষ্টিকর্তা তোমাকে তৈরি করার সময় মায়া দয়া দিতে ভুলে গেছে। সায়ন বলে। আমি বসার ঘরে যাচ্ছি, আপনার যাওয়ার হলে আসেন। কথাটা বলে রায়দা রুম থেকে বের হতে নেয়। রায়দার শাড়ির আঁচল টেনে তাকে রুম থেকে বের হতে বাধা দেয় সায়ন। ঘাড় ঘুরিয়ে পিছনে সায়নের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় রায়দা। আবার কি সমস্যা? রায়দা রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে। একটা চুমু দাও, তাহলে এখন আর বিরক্ত করবো না। সায়ন কাছাকাছি এসে বলে। এই একদম না, লিপস্টিক নষ্ট হবে, ওসব পারবো না আমি এখন। রায়দা নাকচ করে বলে। সায়ন রায়দার হাত টেনে চুমু দেয়। ঠিক আছে, রাতে দিও, তবে তখন আমি যে কটা চাবো সে কটাই দিবা। রাজি? ঠিক আছে, রাজি। এখন জলদি করুন, না হলে বিয়ে মিসও করবো তো। উফ। লক্ষ্মী বউ আমার, তুমি বসার ঘরে যাও, আমি আসতেছি। সায়ন রায়দার শাড়ির আঁচল ছেড়ে দেয়। রায়দা ঘর থেকে বেরিয়ে বসার ঘরে যায়। সোফায় মিসেস রিনা আর আরমান শেখ বসা। নিপা চায়ের কাপ এনে দুজনকে দেয়। মা সায়ন থেকে বেরিয়েছে? রায়দা মিসেস রিনাকে জিজ্ঞেস করে। হ্যাঁ বাপ্পি, এসে ওকে নিয়ে গেছে। মিসেস রিনা জবাব দেয়। তোরা কি সবাই খেয়ে চলে গেলি তারপর যাবি? তোরা কি সবাই খেয়ে চলে গেলে তারপর যাবি? কয়টা বাজে সময় দেখেছিস? আরমান শেখ রায়দাকে বলে। আপনার ছেলেকে বলেন, খালি সময় নষ্ট করে সে। এখন বলে সে যাবে না। বকা দিয়ে আসছি মাত্র, রেডি হচ্ছে সে। রায়দা বিরক্তি নিয়ে বলে। একদম বাপের মতন হয়েছে। মিসেস রিনা ফোরন কেটে বলে। এই তুমি কি বললা? দেখছো বৌমা, তোমার শাশুড়ি খালি ঝগড়া করার ছুতো খোঁজে। এখন আমি কিছু বললেই লেগে যাবে। আরমান শেখ গাল ফুলিয়ে বলে। রায়দা মুখে হাত দিয়ে মিটমিট করে হাসছে। রায় মিসেস রিনা আর আরমান শেখের মধ্যে এমন ঝগড়া দেখা যায়। রায়দা তাদের ঝগড়া দেখে হাসে আর মজা নেয়। এখন সব দোষ আমার। কখনোই যাওয়ার আগে তুমি ঢং করো না। আমার তৈরি হতে সময় লাগে 10 মিনিট, তোমার লাগে আধা ঘন্টারও বেশি। মিসেস রিনা ভেঙচি দিয়ে বলে। এত বড় অপবাদ দিতে পারলা? আরমান শেখ বলে। মা, বের হলাম, চলো রে। রায়দার হাত ধরে সায়ন বলে। সায়নের গলা শুনে মিসেস রিনা আর আরমান শেখের ঝগড়া থেমে যায়। সাবধানে যাবি, আর বেশি রাত করবি না। দিন থাকতেই রায়দাকে নিয়ে ফিরবি। মিসেস রিনা সায়নকে বলে। এমন ভাব করছো যেন এটা তোমাদের মেয়ে আর আমি মেয়ের জামাই। আমার কথা কেউ চিন্তা করে না। সায়ন বলে। তোর কথা চিন্তা করার সময় নেই। আর তাছাড়া তুই কি ছোট নাকি? রাই এখনো কত ছোট, ওর খেয়াল রাখা আমাদের কর্তব্য। মিসেস রিনা সায়নকে ছাড়ি দিয়ে বলে। ঠিক আছে, বুঝেছি, তোমরা তোমাদের ঝগড়া কন্টিনিউ করো, আমরা গেলাম। দেখছো ছেলেটা তোমার মতো হয়েছে, খালি উল্টোপাল্টা কথা বলে। মিসেস রিনা বলে। মিসেস রিনা আর আরমান শেখ আরেক দফায় তর্কাতর্কি শুরু করে। সায়ন রায়দার হাত টেনে দরজা খুলে বাসা থেকে বের হয়। গ্যারেজে গিয়ে দুজনে গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দিয়ে রওনা দেয় কমিউনিটি সেন্টারে। সায়ন আর রায়দা যখন কমিউনিটি সেন্টারে পৌঁছায় তখন দুপুর 2:30 বাজে।
বরযাত্রী কিছুক্ষণ আগে এসেছে। পায়েল রায়দাকে দেখে স্টেজ থেকে ছুটে আসে। তুই এত দেরি করলি কেন? তোর জন্য আমি বিয়ে আটকে বসে আছি। তুই তো জানিস তুই না আসলে বিয়ে করব না। পায়েল রায়দাকে জড়িয়ে ধরে বলে। কি বলিস? এখনো বিয়ে পড়ানো হয়নি? চল জলদি। রায়দা অবাক হয়ে বলে। আরে আমার বন্ধুটাকে অপেক্ষা করাচ্ছে কেন? জলদি যাও। সায়ন পায়েলকে বলে। রায়দা পায়েলের হাত ধরে স্টেজের দিকে যায়। পিছন পিছন সায়নও আসে। সায়ন এসে রুবেলের পাশে বসে। বেচারা রুবেল মুখটা থমথমে করে রেখেছে। রায়দা পায়েলকে স্টেজে বসে সেও গিয়ে দাঁড়ায়। যামিনী তড়িঘড়ি করে এসে রায়দার পাশে দাঁড়ায়। রায়দা যামিনীকে দেখে জড়িয়ে ধরে বার্তা বিনিময় করে। শ্রেয়া এসে সায়নের পাশে দাঁড়ায়। বেচারি যামিনীর আসতে দেরি হয়েছে শ্রেয়ার কারণে। যামিনীর বর কাজে ব্যস্ত থাকায় যামিনী শ্রেয়ার সাথে এসেছে বিয়ে খেতে। তোর জন্য আজকে আমার বিয়েটা আটকে আছে। আর একটু আগে আসলে কি হতো? আমার সাথে কোন জন্মের শত্রুতা তোর? রুবেল দাঁতে দাঁত চেপে সায়নকে জিজ্ঞেস করে। বিয়ে কর, এরপর বুঝবি। বউ পাশে থাকলে তখন কোথাও যেতে ইচ্ছে করবে না। সায়ন ফিস ফিস করে রুবেলকে বলে। তোর মতো আমি এত পাগল না। রুবেল ক্ষিপ্ত হয়ে জবাব দেয়। সায়ন বুঝে যায় রুবেলের ক্ষেপে গেছে, তাই সে চুপ হয়ে যায়। কাজে এসে বসে। এরপর শুরু হয় বিয়ের কাজ। ঘরোয়াভাবে আগে বিয়েটা পড়ানো হয়েছে। আজকে শুধু রেজিস্ট্রি বাকি ছিল, সেটা করা হয়েছে। বিয়ের কাজ সম্পূর্ণ হতেই রুবেল স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন সে পাকাপোক্তভাবে পায়েলকে নিজের করে পেয়েছে। কাজে উঠে চলে গেলে ফটোগ্রাফার এসে ফটো তুলতে শুরু করে। রায়দা আর সায়ন প্রথমে পায়েল আর রুবেলের সাথে একত্রে ছবি তুলে নেয়। রায়দা আশেপাশে তাকাতে বাপ্পি আর সায়ন্তিকাকে দেখতে পায়। হাতের ইশারায় তাদের ডাক দেয়। বাপ্পি সায়ন্তিকা একত্রে স্টেজের দিকে আসে। তোমাকে এত বেশি সুন্দর লাগছে, আমি তো চোখই ফেরাতে পারছি না ভাবি। সায়ন্তিকা রায়দাকে বলে। তুমি আজকে শাড়ি পরেছো, এতে তোমাকেই বউ লাগছে। রায়দা সায়ন্তিকাকে বলে। রায়দার কথায় সায়ন্তিকা লজ্জা পায়। তুমি যাও গিয়ে ছবি তুলে আসো। রায়দা সায়ন্তিকাকে বলে। রায়দার কথা মতো সায়ন্তিকা স্টেজের দিকে যায় ছবি তুলতে। অর্ক আর ফাহিম কই? ওদের ডাক দিয়ে একটা গ্রুপ ছবি তুলি। রায়দা বাপ্পিকে বলে। দেখ বন্ধু, গলা ধরে কোন চিপায় আছে। বাপ্পি এদিক ওদিক তাকিয়ে বলে। অর্কেরটা না হয় বুঝলাম, কিন্তু ফাহিমের কি হয়েছে? রায়দা ভ্রু কুঁচকে প্রশ্ন করে। আন্টি, ফাহিমকে বিয়ের কথা বলতেছে। আন্টির ভাষ্য মতে মনের জন্য ছেলে দেখতেছে। এই ফাঁকে ফাহিমের জন্য সে মেয়ে দেখতে চাচ্ছে, কিন্তু এতে ফাহিম মতামত দিচ্ছে না। বাপ্পি উত্তর দেয়। এত কিছু হয়ে গেল আর আমি জানি না। আচ্ছা, আমি ফাহিমকে বলে রাজি করাবো। রায়দা বলে। রুহি যাওয়ার পর আমাদের গ্রুপটা একদম এলোমেলো হয়ে গেল। এখন সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত। বাপ্পি দীর্ঘশ্বাস ফেলে বলে। কি রে, কি খবর রাই? ভালো আছিস? অর্ক হেসে রায়দাকে জিজ্ঞেস করে। তোদের দোয়াতে ভালো আছি, তবে তুই কেমন আছিস? রায়দা অর্ককে বলে। তোদের দোয়াতে ভালো আছি, তবে তুই কেমন জানি হয়ে গেছিস। কেমন হয়ে গেছিস? ছন্ন ছাড়া উগ্র আর রাস্তায় ছেলে, তাই তো? অর্ক হাসি মুখে জবাব দেয়। অর্কের হাসিতে বিষাদের ছাপ স্পষ্ট। কলেজের সেই অর্ক যে রায়দার সুখ দুঃখের সময়টা তার পাশে ছিল, সেই ছেলেটা আর এখন সে সামনে দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তনশীল। ফাহিম এসে অর্কের পাশে দাঁড়ায়। চোখ তুলে একবার রায়দার দিকে তাকিয়ে আবারও নামিয়ে ফেলে। গ্রুপ ছবি তুলবি না? চল। বাপ্পি রায়দাকে তাড়া দিয়ে বলে। রায়দা মাথা নাড়িয়ে স্টেজের দিকে যায়। পিছন পিছন বাপ্পি, অর্ক আর ফাহিম আসে। রুবেল আর পায়েলের সাথে প্রথমে সকলে ছবি তুলে, এরপর রুবেলকে বাদ দিয়ে 5 বন্ধু গ্রুপ ছবি তোলে। রুহি থাকলে গ্রুপ ছবিটা সম্পূর্ণ হতো। রায়দা মন খারাপ করে বলে। রুহিকে মিস করছিস? পায়েল রায়দার দিকে ফিরে জিজ্ঞেস করে। রায়দা ওপর নিচ মাথা নাড়ায়। পায়েল ছোট্ট করে একটা হাসি দেয়। চোখ বন্ধ কর, একটা ম্যাজিক দেখাই। রায়দাকে পায়েল বলে। রায়দা পায়েলের এমন হেয়ালি কথা বুঝতে পারে না। আরে চোখ বন্ধ কর না। পায়েল রায়দার চোখে হাত রেখে বলে। পায়েলের কথা মতো রায়দার চোখ বন্ধ করে ফেলে। কিরে, কি হয়েছে? চোখ খুলবো আমি?